আমরা পাঠ 30 শুরু করতে যাচ্ছি। একটা কথা বলে রাখি, নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর রহমতে আমরা 1 থেকে শুরু করে 30টি পাঠ আজকে শেষ করতে যাচ্ছি। 1 এপ্রিল শুরু করেছিলাম। আল্লাহর রহমতে তোমাদের সহযোগিতা, ভিউয়ার্স বা গার্ডিয়ানস, আপনাদের সবারই সহযোগিতা ছিল এবং দোয়া ছিল বলে আমি আজকে 30তম পাঠে উপস্থিত হতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো আমাদের সাবজেক্টে যাই। আমাদের আজকে সাবজেক্ট হচ্ছে কি ক্যাশ বুক। ইংরেজি হচ্ছে ট্রিপল কলাম ক্যাশ বুক। ক্যাশ বুকেরই একটা অংশ ট্রিপল কলাম ক্যাশ বুক, এবং বাংলা হচ্ছে 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বই। 3 ঘরা কিরকম? আমরা এই যে নমুনাটা দেখি ক্যাশ বুক, এই ক্যাশ বুকের মধ্যে এটা হচ্ছে ডেবিট পাস, এই পর্যন্ত ডেবিট পাস, ওকে। আর এখান থেকে এই পর্যন্ত ক্রেডিট পাস, এই যে মাঝখানে এটা এই লাইনটা, ওকে। এখানে টাকার কলাম কয়টা দেখো? ক্যাশ কলাম, ব্যাংক কলাম, ডিসকাউন্ট কলাম। কয়টা কলাম? 3টা কলাম। ক্যাশ কলাম, ব্যাংক কলাম, ডিসকাউন্ট কলাম, ওকে। এই যে 3টা কলাম, এই জন্য এটাকে বলা হয় 3 ঘরা বা ইংরেজি হচ্ছে ট্রিপল কলাম। একইভাবে ক্রেডিট পাশেও দেখো, এই যে ক্রেডিট পাশে ক্যাশ কলাম, ব্যাংক কলাম এবং ডিসকাউন্ট কলাম, 3টা কলাম। এখানেও 3টা, এখানেও 3টা। তাহলে এই যে টাকার কলাম 3টা, এই 3টা কলাম নিয়ে এই ক্যাশ বই করা হয়, যার কারণে এটার নাম হয় ট্রিপল কলাম ক্যাশ বুক বা 3 ঘরা নগদান বই। যথারীতি এখানে কিন্তু রিসিপ্ট আছে, এদিকে প্রাপ্তি সমূহ আছে, কেমন, আর এদিকে পেমেন্টস আছে বা প্রদান সমূহ আছে, ওকে। এখানে প্রদান সমূহ বসবে, এখানে প্রাপ্তি সমূহ বসবে, এবং মাসের শেষে বা সপ্তাহের শেষে বা যে মেয়াদের শেষে আমরা এখানে ব্যালেন্স করে দেব। এই হচ্ছে 3 ঘরা নগদান বই আসল চিত্র। এখানে প্রাপ্তি ঘটবে, এখানে প্রদান ঘটবে, তবে ক্যাশ কলাম, ব্যাংক কলাম, ডিসকাউন্ট কলাম, ওকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভূমিকাটা নিলাম, এরপরে আমরা বিস্তারিত আরো আলোচনা যাব। স্লাইড শুরুতে আমরা বিস্তারিত দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে পার্ট 30 এ আসছি। আমাদের বিষয়বস্তু হচ্ছে ট্রিপল কলাম ক্যাশ বুক, 3 ঘরা নগদান বই। এবং আজকের পাঠে যা যা থাকবে: 3 ঘরা নগদান বইয়ের সংজ্ঞা, বিপরীত দাখিলা কি, উল্টা দাখিলা কি, 3 ঘরা নগদান বইয়ের উদাহরণ। এই ছিল আজকের পাঠে যা যা থাকবে। সুতরাং আমরা প্রথমেই আসি নগদান বইয়ের সংজ্ঞা এবং 3 ঘরা নগদান বইয়ের সংজ্ঞা। যে নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে টাকার অঙ্ক লেখার জন্য পাশাপাশি 3টি কলাম থাকে, তাকে 3 ঘরা নগদান বই বলে। আবার বলছি, যে নগদান বইয়ের ডেবিট ও ক্রেডিট উভয় দিকে টাকার অঙ্ক লেখার জন্য পাশাপাশি 3টি কলাম থাকে, তাকে 3 ঘরা নগদান বই বলে। এই 3টি ঘর বা কলাম হলো: 1 নগদ বা ক্যাশ, 2 ব্যাংক কলাম, আর 3 নম্বর হচ্ছে বাটা বা ডিসকাউন্ট। এই 3টি কলাম পাশাপাশি থাকবে। আমরা যদি উদাহরণের মধ্যে গিয়ে দেখি যে এক্সাম্পল, এই 3 ঘরা নগদান বই, এটা একটা উদাহরণ। এখানে দেখো, এই যে নগদ কলাম, ব্যাংক কলাম, বাটা কলাম, কোন পাশে? ডেবিট পাশে। আবার ক্রেডিট পাশে নগদ কলাম, ব্যাংক কলাম, বাট্টা কলাম। এই হচ্ছে সংজ্ঞার মূল বিষয়বস্তু। তোমরা খেয়াল করে দেখো, সংজ্ঞার মধ্যে কি বলা হয়েছে যে প্রতিটি পাশে, অর্থাৎ ডেবিট ও ক্রেডিট উভয় দিকে টাকার অঙ্ক লেখার জন্য 3টি কলাম থাকে, ওকে। এই আমরা সংজ্ঞা জানলাম।
সংজ্ঞার পরে আমাদের নেক্সট আলোচনা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। নগদান বইতে কিছু কন্ট্রা এন্ট্রি থাকে। কন্ট্রা মানে উভয় পাশে লেখা, যাকে এখানে বলা হয় বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলা হয়। এই কন্ট্রা এন্ট্রির সংজ্ঞাটা হচ্ছে নিম্নের: যে সকল লেনদেনের দ্বারা নগদ ও ব্যাংক একই সাথে প্রভাবিত হয়, অর্থাৎ নগদ বৃদ্ধি হলে ব্যাংক হ্রাস পায়, আবার নগদ হ্রাস পেলে ব্যাংক বৃদ্ধি পায়, সে সমস্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য নগদান বইয়ে যে দাখিলা দেয়া হয় বা লেখা হয় তাকেই বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি বলে। তার মানে হচ্ছে একটি লেনদেন ঘটবে, কিন্তু হয়তো নগদ বৃদ্ধি পাবে, সাথে সাথে ব্যাংক হ্রাস পাবে, অথবা নগদ হ্রাস পাবে, সাথে সাথে ব্যাংক বৃদ্ধি পাবে, কিন্তু লেনদেন একটা। এটার আমরা উদাহরণ হিসাবে একটা দেখি। কি দেখো, এই যে এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি যে 2019 সালের জানুয়ারি মাসের 10 তারিখে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে 1000 টাকা উত্তোলন করা হলো। কার প্রয়োজনে? অফিসের প্রয়োজনে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এক্ষেত্রে অফিসের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 1000, একই সাথে ব্যাংক থেকে হ্রাস পেয়েছে 1000 টাকা। অর্থাৎ আমার ব্যাংক অ্যাকাউন্টে কমে গেছে 1000 টাকা, আর আমার অফিসে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 1000 টাকা। সুতরাং এই নগদ টাকা 1000 টাকাটা বৃদ্ধিটা আমার অফিসে বৃদ্ধি নগদ। তুমি খেয়াল করে দেখো, এই যে ডেবিট পাশে আমার প্রাপ্তির পাশে বসছে নগদ কলাম 1000 টাকা, আর প্রদান হিসাবে, অর্থাৎ প্রদান ব্যাংক আমাকে প্রদান করেছে, যার কারণে এখানে এই ব্যাংক কলামে বসেছে 1000 টাকা। কিন্তু একটা 1000 টাকা, লেনদেনও একটা, কিন্তু নগদান বইয়ের নগদ কলাম ডেবিট পাশে প্রভাবিত হয়েছে, ব্যাংক কলাম ক্রেডিট পাশে প্রভাবিত হয়েছে। বুঝতে পেরেছ বিপরীত দাখিলার বিষয়টা? এখন আসো আরেকটি বিষয়, রিভার্স এন্ট্রি বা উল্টা দাখিলা। উল্টা একই লেনদেন হবে, কিন্তু উভয় পাশে নগদ কলামে বসবে। সংজ্ঞাটা আমি পড়ে শোনাই। যে সকল লেনদেন দুগড়া নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে নগদান কক্ষে লিপিবদ্ধ করা হয় তাকে উল্টা দাখিলা বা রিভার্স এন্ট্রি বলে। লেনদেন হবে একটা, কিন্তু উভয় পাশে বসবে ডেবিট ক্রেডিট এবং নগদ কলামে বসবে। খেয়াল করে দেখো আমার কথাগুলা, নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় পাশে বসবে এবং নগদ কলামে বসবে। ঠিক আছে? তাহলে উল্টা দাখিলার উদাহরণ দেখি আমরা কি বলি। জানুয়ারি 20 তারিখে করিমের কাছ থেকে প্রাপ্ত 2000 টাকার চেক জামালকে দেওয়া হলো। আমি আমি ডান হাতে করিম থেকে নিলাম, বাম হাতে জামালকে দিয়ে দিলাম। আমার কাছে কিছুই রইল না। যদিও বা এখানে চেক প্রাপ্তির কথা বলা আছে, আমরা জানি যে চেক প্রাপ্তি ইকুয়াল টু নগদ প্রাপ্তির সমান। কারণ এটা আমি যে কোনো সময় বা যে কাউকে দিয়ে ব্যাংক থেকে নগদ রূপান্তর করতে পারি। সুতরাং করিমের কাছ থেকে প্রাপ্ত চেক জামালকে দিয়ে দেওয়া হলো। আমি কার কাছ থেকে পেয়েছি? করিমের কাছ থেকে। সুতরাং আমার প্রাপ্তির ঘরে বসবে করিম হিসাব, টাকা হবে নগদ কলামে। একইভাবে কাকে দিয়েছি? জামালকে। প্রদান করেছি কাকে? জামালকে। টাকা হবে নগদ কলামে। এটা হচ্ছে রিভার্স বা উল্টা এন্ট্রি। ওকে, আমরা দুটি বিষয় স্পেশালি জানলাম। একটা হচ্ছে কি বিপরীত দাখিলার উদাহরণ। এই যে বিপরীত দাখিলার উদাহরণ, লেনদেন একটা, উভয় দিকে বসছে, বিপরীতভাবে বসছে। ওকে, আর উল্টা দাখিলা হচ্ছে একই কলামে বসবে, নগদ কলামে লেনদেন হবে একটা।
একই লেনদেনকে দুই পাশে লেখা হবে। এটা হচ্ছে উল্টা দাখিলা। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা নেক্সট ৩ গোরা নগদান বইয়ের একটি বিশদ উদাহরণ আলোচনায় আনব। দেখো প্রশ্নে বেলাল ট্রেডার্স এর নিম্নলিখিত লেনদেনগুলির সাহায্যে একটি ৩ গোরা নগদান বই প্রস্তুত করো। ১ তারিখ প্রারম্ভিক ব্যালেন্স নগদে ১৫,০০০, ব্যাংক জমা ২৫,০০০। কোন ব্যালেন্স? প্রারম্ভিক, অর্থাৎ শুরুতে। সুতরাং এটার সমাধান কি দেখো, এই যে ১ তারিখ প্রারম্ভিক ব্যালেন্স, প্রাপ্তির পাশে শুরুতে আমার জমা আছে অর্থাৎ ডেবিট পাশে, নগদ কলামে ১৫,০০০, ব্যাংক কলামে ২৫,০০০। ওকে, এবার আসো ২ তারিখ নগদ পণ্য বিক্রয় ১০,০০০ টাকা। নগদে পণ্য বিক্রয় করেছি, তাহলে আমার নগদে প্রাপ্তি ঘটেছে। সুতরাং আনসারে দেখো ২ তারিখ বিক্রয় হিসাব, টাকা বসছে নগদের ঘরে, কারণ নগদে পণ্য বিক্রয় করা হয়েছে। ৩ তারিখ পণ্য ক্রয় করে, ক্রয়টা কিন্তু আমার খরচ বা প্রদান, ২,০০০ টাকা নগদে এবং ৪,০০০ টাকা চেকে পরিশোধ করা হলো। আমি দুইভাবে পরিশোধ করেছি, নগদে দিয়েছি তাকে ২,০০০ টাকা এবং একটা চেক লিখে দিয়েছি ৪,০০০ টাকা। তাহলে নগদটা নগদ থেকে যাবে, ৪,০০০ টাকার চেকটা নিয়ে ওই ব্যক্তি ব্যাংকে চলে যাবে। সুতরাং আনসার দেখো, আমার প্রদান পাশে বা ক্রেডিট পাশে লেখা হলো ক্রয় হিসাব, নগদ কলামে ২,০০০ টাকা এবং ব্যাংক কলামে ৪,০০০ টাকা, মোট ৬,০০০ টাকার পণ্য ক্রয় করেছি। কারণ কি? নগদে ও চেকে পণ্য ক্রয় করা হলো। ওকে, ১১ তারিখ অফিস খরচের জন্য ৭,০০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। কি জন্য? অফিস খরচের জন্য, আমার জন্য নয় বা মালিকের জন্য নয়। তাহলে অফিসে ৭,০০০ টাকা ক্যাশ বেড়েছে, নগদ বেড়েছে। আর অফিসের জন্য যেহেতু আনা হয়েছে, কোত্থেকে? ব্যাংক থেকে। সুতরাং ব্যাংকে আমার ৭,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে কমে গেছে। এন্ট্রিটা কিভাবে দেখানো হচ্ছে দেখো, ১১ তারিখ এই যে ডেবিট বা প্রাপ্তির পাশে নগদ কলামে বসছে ৭,০০০ টাকা ব্যাংক হিসাব নাম দিয়ে। একই তারিখে ১১ তারিখে খেয়াল করে দেখো, ১১ তারিখে আবার প্রদান পাশে ১১ তারিখে নগদান হিসাব নাম দিয়ে এই ব্যাংক কলামে লেখা হয়েছে ৭,০০০ টাকা। এটাই হচ্ছে কন্ট্রাএন্ট্রি। ওকে, লেনদেন কিন্তু একটা, আমি ব্যাংক থেকে অফিসের কারণে টাকা এনেছি, সুতরাং ব্যাংকে অ্যাকাউন্টে আমার টাকা কমে গেছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে গেছে। ফলে কি হলো? ক্রেডিট পাশে ব্যাংক কলামে লিখলাম ৭,০০০ টাকা, আর ডেবিট পাশে নগদ কলামে লিখলাম ৭,০০০ টাকা। ১১ তারিখের ঘটনা। ১৫ তারিখ জবা স্টোরসের নিকট হতে তাদের ৬,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে নগদ ৫,৮০০ টাকা পাওয়া গেল। জবা স্টোরস থেকে আমি পাই ৬,০০০ টাকা, কিন্তু আলাপ আলোচনা করে পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৫,৮০০ টাকা পাওয়া গেল। তাহলে ২০০ টাকা কি করলাম? আমি তাকে ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে বাট্টা। এই ২০০ টাকা আমি বাট্টা প্রদান করেছি। ওকে, সুতরাং আনসার হিসাবে দেখো, জবা ট্রেডার্স ৫,৮০০ টাকা নগদ কলামে, যেহেতু আমি নগদ পেয়েছি, এবং ২০০ টাকা বাট্টার কলামে, যেহেতু এই বাট্টাটা আমি তাকে প্রদান করেছি। ৬,০০০ টাকার মধ্যে ৫,৮০০ টাকা আমি নগদ গ্রহণ করছি মে ১৫ তারিখ জবা স্টোরসের নিকট থেকে। ওকে, ২০ তারিখ হাসান ট্রেডার্সকে তাদের ৫,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে ৪,৭০০ টাকা নগদে প্রদান করা হলো। হাসান ট্রেডার্স আমার থেকে টাকা পায় ৫,০০০, তার সাথেও আলাপ আলোচনা করে আমি তাকে প্রদান করলাম ৪,৭০০ টাকা।
তাহলে ৩০০ টাকা যে দিলাম না, এটা আমি সুবিধা পেলাম, অর্থাৎ বাট্টা পেলাম। এটাকে বাট্টা প্রাপ্তি বলে, ডিসকাউন্ট রিসিপ্ট। এটার ইফেক্ট দেখো, ক্রেডিট পাশে হাসান ট্রেডার্স নগদ দিলাম ৪,৭০০ টাকা এবং আমার বাট্টা প্রাপ্তি হলো ক্রেডিট পাশে ৩০০ টাকা। মোট ৫,০০০ টাকার লেনদেন হলো। কিন্তু প্র্যাকটিক্যালি টাকা দিলাম কত? ৪,৭০০ টাকা। ওকে? ৩০ তারিখ। পণ্য বিক্রয় বাবদ ১০,০০০ টাকার একখানি চেক পেয়ে সঙ্গে সঙ্গে প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেয়া হলো। খেয়াল করে দেখো, পণ্য বিক্রয় করেছি, চেক পেয়েছি, চেক পেলে কিন্তু নগদ কলামে বসবে। অথচ সেটা সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া হলো। তাহলে আমার চেকটা এখন ব্যাংকে চলে গেছে। সুতরাং ইফেক্ট কি হবে? বিক্রয় হিসাব। এই যে ৩০ তারিখ, বিক্রয় হিসাব। বিক্রয় বাবদ প্রাপ্ত টাকা সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো। আমি বিক্রয় করেছি, আমার প্রাপ্তি ঘটেছে। তো প্রাপ্তি ঘটলে আমার নগদ কলামে বসার কথা ছিল না। কেন? এজন্য যে ওই চেকটা আমি ব্যাংকে জমা করে ফেলেছি। অর্থাৎ আমার প্রাপ্তি ব্যাংকে ঘটেছে। আমার নগদে রাখি নাই যেহেতু, নগদে হবে না। ওকে? মে ৩০ তারিখের এই বিষয়টা ছিল। আবার ৩০ তারিখ, করিমের কাছ থেকে প্রাপ্ত চেক জসিমকে দেয়া হলো। এটা হচ্ছে রিভার্স এন্ট্রি। কেমন? উল্টা। করিমের কাছ থেকে প্রাপ্ত চেক জসিমকে দেয়া হলো। কত টাকা? ২,০০০ টাকা। করিমের কাছ থেকে পেয়েছিলাম আমি। দেখো আনসারে কি বলে। আমি প্রাপ্তি ঘটেছে করিমের কাছ হিসাব নাম দিয়ে ২,০০০ টাকা নগদে, এবং একই সাথে যেহেতু রহিমকে দিয়ে ফেলেছি, আমার আবার প্রদান হয়েছে রহিমকে। রহিম হিসাব এবং নগদে ২,০০০ টাকা। এটা হচ্ছে তোমার রিভার্স এন্ট্রি। ঠিক আছে? আবার বলি, করিমের কাছ থেকে প্রাপ্ত চেক আমি প্রাপ্তির পাশে লিখলাম ২,০০০ টাকা। রহিমকে প্রদান করেছি, আবার প্রদান পাশে লিখলাম ২,০০০ টাকা। ওকে? এখন নগদ টাকার যোগফল হচ্ছে ৩৯,৮০০। সেই ৩৯,৮০০ থেকে আমার প্রদানের অংশ টাকাগুলা যোগ করে বাদ দিলে আমার ব্যালেন্স বের হয় ৩১,১০০। এটা হচ্ছে সমাপনী ব্যালেন্স। ওকে? একইভাবে ব্যাংক কলাম যোগ করলে পাই ৩৫,০০০ টাকা। এই ৩৫,০০০ থেকে ব্যাংকের ক্রেডিট বা প্রদান পাশ বাদ দিলে আমার ব্যালেন্স দাঁড়ায় ২০,১০০ বা ২০,১০০। কয় তারিখে? মের শেষ দিন ৩০ তারিখে। এটার নাম হচ্ছে সমাপনী ব্যালেন্স বা সমাপনী উদ্বৃত্ত। ওকে? এই সমাপনী ব্যালেন্সটা আবার আগামী দিন, সেটা মাসের দিন হোক, বছরের দিন হোক, আগামী দিন উল্টা পাশে লিখতে হবে। এজন্য এখানে দেখাই দেওয়া হয় ২০১৯ জুন ১। আমার অঙ্ক শেষ হয়েছে মে ৩০, এখানে জুন ১, প্রারম্ভিক ব্যালেন্স বিডি ৩১,১০০ এবং ২০,১০০। কোথায় পেয়েছি? ওই যে একটু আগে ব্যালেন্স সিডিতে পেয়েছি ৩১,১০০ এবং ২০,১০০। ওকে? এই যে ডেবিট পাশে ব্যালেন্স চলে আসলো, এই জন্য বলা হয় নগদান বই সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। এখানে একটা নোট লেখা হয়েছে। সি দ্বারা কন্ট্রা এন্ট্রি বোঝানো হয়েছে এবং আর দ্বারা রিভার্স এন্ট্রি বোঝানো হয়েছে। এই যে এখানে আর লেখা আছে, এখানে আর লেখা আছে, অথবা আ এ এ এই যে এখানে ১১ তারিখে সি লেখা আছে, এখানে ১১ তারিখে সি লেখা আছে। এগুলা হচ্ছে কি সি দ্বারা কন্ট্রা এন্ট্রি বোঝানো হয়েছে এবং আর দ্বারা রিভার্স এন্ট্রি বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি আজকের ৩ গোড়া নগদান বই ভালোভাবে বুঝে নিয়েছো। এরপরও প্রশ্ন থাকলে তোমরা ইউটিউবে প্রশ্ন করতে পারো। ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা উপসংহার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এতক্ষণ
বিস্তারিত আলোচনা দেখলাম 3 ঘোড়া নগদান বইয়ের বা ট্রিপল কলাম ক্যাশ বুকের। আমরা উপসংহারে কয়েকটি আলোচনা আনবো। সেটা হচ্ছে কি, এই যে কন্ট্রা এন্ট্রি এবং রিভার্স এন্ট্রি সম্পর্কে আমরা স্লাইডে আলোচনা করেছি। কন্ট্রা এন্ট্রি কি? একটি লেনদেন হবে, কিন্তু নগদ কলামে আর ব্যাংক কলামে দুই পাশে দুই ধরনের এফেক্ট হবে। যেমন আমি এখানে নগদ লিখলাম, আমি ব্যাংক থেকে ট্রানজেকশন করতে পারি, নগদ লিখলাম, টাকা লিখলাম এই জায়গায় 5000, এখানে ব্যাংক লিখলাম, টাকা লিখলাম ক্যাশ কলামে 5000। ওকে, এই যে কন্ট্রা, কেমন কন্ট্রা, এটা হচ্ছে কি বিপরীত, অর্থাৎ এখানে যে কলামে বসবে এখানে কিন্তু তার বিপরীত কলামে বসবে, এখানে ব্যাংকে বসেছে এখানে ক্যাশে বসবে, এই জন্য এটাকে বলা হয় কন্ট্রা বা বিপরীত দাখিল। এখানে সি লেখা হয়, আমরা সি লিখেছি, স্লাইডের মধ্যে সি লিখেছি। ওকে, এক একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি রিভার্স এন্ট্রি। রিভার্স মানে হচ্ছে কি আমরা উল্টা দেখা, কেমন উল্টা দেখা, সেটা হচ্ছে কি আমরা একটি লেনদেন ঘটবে, সেই লেনদেনের যেমন ক্যাশ কলামে ঘটবে, যেমন রহমান এর কাছ থেকে প্রাপ্ত চেক বা রহমানের কাছ থেকে নগদ পেয়ে 1000 টাকা আমি জলিলকে দিলাম, কত টাকা? 1000 টাকা। তাহলে কি দাঁড়ায়, রহমানের কাছ থেকে আমি পেয়েছি 1000 ক্যাশ, জলিলকে সেই ক্যাশটা দিয়ে দিয়েছি, আবার ক্যাশ, সুতরাং একই কলামে বসছে, এটা হচ্ছে রিভার্স এন্ট্রি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্যাশ বুক ট্রিপল কলাম নিয়ে যে বিস্তারিত আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও সবসময় আমি যে কথাটা বলি যে বুঝতে না পারলে তোমরা ইউটিউবে প্রশ্ন করতে পারো, হোয়াটসঅ্যাপের মধ্যে প্রশ্ন করতে পারো, মোবাইলে প্রশ্ন করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ সুন্দর থেকো। প্রিয় ভিউয়ার্স, আপনারাও ভালো থাকেন। সবার জন্য দোয়া করি। আজকের জন্য এতটুকুই পাঠ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।